আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 21 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দেব। সেটা হচ্ছে আমি যে ওয়ার্ডপ্রেসটা দেখিয়েছিলাম যেখান পর্যন্ত ওইগুলো করতে বলেছিলাম, করেছিলেন? না ভাইয়া, এই ক্লাসটা লাস্ট ক্লাসেরটা অলমোস্ট শেষ করছি। এই ক্লাসটা এখন করতে পারবো। আমার ওই যে গত ক্লাসে মিস করলাম না। আচ্ছা, তো আজকে আমরা পিএইচপি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, ঠিক আছে? তো পিএইচপি নিয়ে যদি আমি বলি, পিএইচপি হলো একটা কি সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমরা যে ওয়ার্ডপ্রেসটা করেছিলাম ওটা কিন্তু পিএইচপিরই, ঠিক আছে? ওটার জন্য আমাদের আগে একটা আহ, আমাদের কম্পিউটার লোকাল সার্ভার বানিয়ে নিয়েছিলাম, তাই না? জ্যামটা ইউজ করে। এটা ছাড়া পিএইচপিটা রান হবে না, ঠিক আছে? আর পিএইচপির মাধ্যমে আমরা যে কোনো ডাইনামিক ওয়েবসাইট বানাইতে পারবো। আর পিএইচপি আমরা কি ফ্রিতে ইউজ করতে পারবো। পিএইচপিটা ইউজ করার জন্য আমাদের কি কোনো কিছু কিনার লাগছে? না, কোনো কিছু কিনার লাগে নাই কিন্তু। আর পিএইচপি সর্বশেষ যে ভার্সনটা সেটা হলো 7, ঠিক আছে? আমি যদি একটু দেখি সেটা হচ্ছে আমাদের ফোল্ডারের মধ্যে রেজো 563। আচ্ছা, এখানে আমাদের ক্লাস 19-20 হয়ে গেছে। 19, এই দুইটাতে আমরা ওয়ার্ডপ্রেস ক্লাস নিয়েছিলাম। ক্লাস 20 আর আজকে হচ্ছে 21। তো অনলি 20 ভাইয়া? না, 21 আজকে। Yes, yes। আজকে আমি যদি ইয়াতে দেখি সেটা হচ্ছে ইউটিউবে। এই যে ক্লাস 20 পর্যন্ত হয়ে গেছে 563 ব্যাচের, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো পিএইচপি শেখার আগে আমাদের যা যা জানা উচিত, উই শুড নো, কি কি জানা উচিত? আমি যে এক নম্বরে বলি আমাদের এইচটিএমএলটা জানা উচিত। 2 নম্বরে হচ্ছে আমাদের সিএসএসটা জানা উচিত। 3 নম্বরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট জানা উচিত। তো এই তিনটার মধ্যে আমরা এইচটিএমএল সিএসএস ভালো মতো পারি। জাভাস্ক্রিপ্টটা হয়তো একটু বেসিক লেভেলেরটা পারি, তাই না? মোটামুটি ওইটুকু জানলেই আমাদের হবে, ঠিক আছে? আর এরপর আমরা যদি দেখি যে আর পিএইচপি যদি ফুল মিনিংটা আমি বলি, পিএইচপি হাইপারটেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে? আর পিএইচপি এত জনপ্রিয় হওয়ার কারণ কি? আমি যদি অন্যতম দুইটা কারণ বলি, যে বর্তমানে আমরা দেখলাম অর্থাৎ ওয়ার্ডপ্রেস ক্লাসটা শুরু প্রথম দিকে দেখেছিলাম যে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে প্রায় 35+% উপরে ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেসে বানানো। আর এই ওয়ার্ডপ্রেসটা আবার কি পিএইচপি থেকে বানানো, ঠিক আছে? আর আমি যদি আপনাদের বলি যে বর্তমানে ওয়ার্ল্ডে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কি, বলতে পারবেন না? ফেসবুক, ঠিক আছে? আর এই ফেসবুকেও পিএইচপিটা ব্যবহার করা হয়েছে, সব জায়গায় নাই, কিছু কিছু ক্ষেত্রে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। আর আমি যদি বলি যে পিএইচপি কি কি কন্টেন্ট ধারণ করতে পারে, অর্থাৎ পিএইচপিতে আমরা কি কি কোড করতে পারবো, কোন কোন, সেটা হচ্ছে আমরা এইচটিএমএল কোড করতে পারবো পিএইচপির মধ্যে। টু হচ্ছে সিএসএসটাও এখানে কাজ করবে, জাভাস্ক্রিপ্ট তো করবেই। আর এরপর যদি বলি সেটা হচ্ছে পিএইচপি, পিএইচপি যেহেতু করবো পিএইচপি কোডও কাজ করবে, ঠিক আছে? আর পিএইচপিতে কোড করা হলে এই কোডটা কি সার্ভারে এক্সিকিউট করে, সার্ভারে হয় না, সার্ভার থেকে ওটার যেই রেজাল্টটা অর্থাৎ আউটপুটটা এটা রিটার্ন হয়ে আমার ব্রাউজারে আসে যেটা আমরা কি ওয়ার্ডপ্রেসে দেখেছি। এখন আমি যদি পিএইচপিতে কোড করতে চাই বা পিএইচপি সিনট্যাক্সটা দেখতে চাই তাহলে কি করতে হবে আমার?
ধরেন যে এটা বাদ দিলাম, সেভ দিয়ে আমি এটা মিনিমাইজ করে দিলাম। আমাদের প্রথমেই একটা সার্ভারের প্রয়োজন, যেটা আমরা অলরেডি কি ইনস্টল করে রেখেছি, এই যে জেমস সার্ভারটা। তো আমি এটা ওপেন করতেছি ডাবল ক্লিক করে। জেম কন্ট্রোল প্যানেলটা আমি অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট করে দিলাম। করার পর আমাদের কি করতে হবে, সেম ওয়ার্ডপ্রেসের কাজটা যেভাবে করেছিলাম, যেখানে আমার জেমটা আছে, আমি জেম ফোল্ডারের মধ্যে যাব, তারপর htdocs এর মধ্যে যাব, তারপর হচ্ছে এখানে একটা ফোল্ডার বানাবো। যে কোনো নামে ফোল্ডার হতে পারে, ধরেন যে পিএসপি লার্ন। আমি পিএসপি লার্ন নামে একটা ফোল্ডার বানাইলাম। বানানোর পর আমি যদি করি, এখানে একটা টেক্সট ডকুমেন্ট নেই, ইন্ডেক্স ডট এইচটিএমএল না, আমরা যেহেতু পিএসপি কোড করব, এ কারণে কি আমার এক্সটেনশনটা অবশ্যই পিএসপি নিতে হবে। ডট পিএসপি নিলাম, নেওয়ার পর এটা যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, আগেরগুলো সব কেটে দিই আমি। আচ্ছা, দেখেন যে এখানে যদি আমি এইচটিএমএল কোডটা লিখি, কাজ করে কিনা। এখানে আমরা যদি এইচটিএমএল, 16 তারিখ তো আমার ক্লাস আছে, তাই না? বুধবার জি ক্লাসটা কি হবে? না, ওই দিন ক্লাস হবে না। ডক্টর এইচটিএমএল লিখলাম, আর এর ভিতরে আমি এইচটিএমএলটা শুরু করলাম, এইচটিএমএলটা শেষ করলাম, ঠিক আছে। আর হেড, তারপর কি হেড, তারপর হইতেছে বডি, বডি। এরপর আমি যদি দিই যে টাইটেল, টাইটেল দিব হচ্ছে পিএসপি লার্নিং, টাইটেল দিলাম, ঠিক আছে। আর এখানে একটা হেডিং এর মধ্যে আমরা বলে দিব যে ওয়ে লার্নিং পিএসপি H1, সেভ দিয়ে দিলাম। এখন এই ফাইলটা যদি আমরা ব্রাউজারে ওপেন করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এটা কি ওপেন হবে? না, ওপেন হবে না। অর্থাৎ দেখেন এখানে ব্রাউজারের কোনো অপশনই নেই, ওপেন উইথ আর নাই। তো আমাদের এটা কি করতে হবে, সেটা হচ্ছে প্রথমে এই যে জ্যামটা স্টার্ট করে নিতে হবে। করে নেওয়ার পর আমি আপাতত এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আপনাদের লিখতে হবে যে লোকাল হোস্ট স্ল্যাশ কি, আমি যেই ফোল্ডারের মধ্যে কোডটা করেছি, কোন ফোল্ডারের মধ্যে করেছি, সেটা হচ্ছে পিএইচপি লার্ন। এখানে আমি যদি লিখি হচ্ছে পিএইচপি লার্ন দিয়ে এন্টার করি, দেখেন এখানে কিন্তু এই যে আমার এইচটিএমএল কোডটাও কাজ করতেছে। এখানে আমি দিয়েছি যে, ধরেন যে আমি আপনাদের ব্যাচের নেমটা দিয়ে দিচ্ছি যে 563 পিএইচপি লার্নিং। তো এখন দেখেন এখানে টাইটেলটা চেঞ্জ হয় কিনা। এই যে টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে 563 পিএইচপি লার্নিং, ঠিক আছে। তো আমরা যদি ইচ্ছা করি যে এই H1টার একটা কালার দিয়ে দিব, দেখেন যে এটা কালারটাও এই জায়গায় কাজ করবে। ধরেন যে এখানে আমি ইনলাইন স্টাইল করতেছি, স্টাইলটা একটা ক্লোজ করলাম। এখানে বলে দিলাম যে H1 যে ইয়াটা আছে, ট্যাগটা আছে, এটা কালার কি হবে, রেড। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, তাহলে দেখেন যে আমার কালার কিন্তু এটা রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলা আমি জাস্ট দেখলাম যে আমার এখানে HTML-টা কাজ করতেছে কিনা। তো আমি এগুলো সব বাদ, এখন পিএইচপির যে ইয়াটা আছে, সিনট্যাক্সটা আছে, আমরা সেটা লিখব। তো পিএইচপির সিনট্যাক্সটা আমরা কিভাবে লিখব, এই যে প্রথমে আপনাকে লেস দেন গ্রেটার দেন দিতে হবে, তার প্রশ্নবোধক দুটা, এরপর পিএইচপি লিখতে হবে, ঠিক আছে। পিএইচপি লেখার পর এর ভিতরে আমার পিএইচপি যাবতীয় কোড করতে হবে। দেখেন আমি যদি এখানে বলি যে হ্যালো বাংলাদেশ, এটা যদি আউটপুটে দেখাইতে চাই, এটা কি আউটপুটে দেখাবে এভাবে? এখানে একটা এরর বলতেছে যে আনএক্সপেক্টেড, ঠিক আছে। তো এটার জন্য আমাকে ইকো অথবা প্রিন্ট ইউজ করতে হবে। আচ্ছা, ওইটা করতেছি, তার আগে বলেন, আমি যে আপনাদের জাভাস্ক্রিপ্ট দেখিয়েছিলাম, এখানে ওই ওই জায়গায় হ্যালো বাংলাদেশ এটা স্ট্রিংটা আমি যদি আউটপুটে দেখাতে চাই,
চাইতাম, তাহলে কি করতে হইতো আমাকে? স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হ্যাঁ, হতো। স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতাম। এর ভিতরে কোন ফাংশনটা ইউজ করতাম? প্রিন্টার প্রিন্টার না, হ্যাঁ ডকুমেন্ট ডট রাইট ইউজ ডকুমেন্ট করতাম। ঠিক ডকুমেন্ট আছে, রাইট করতে। তো এই জায়গায় আমরা যদি এখানে এটা আউটপুটে দেখাইতে চাই, আমাকে এইভাবে লিখতে হবে ইকো, সেটা হচ্ছে হ্যালো বাংলাদেশ। এরপর আমরা একটা সেমিকোলন দিয়ে দিব। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, তাহলে আমার দেখা যাইতেছে যে এই জায়গায় কি আছে, হ্যালো বাংলাদেশ। আর এর ভিতরে আমরা এইচটিএমএল এর ইয়াটাও ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমি যদি দেই h1, h1টা যদি ক্লোজ করি, সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি হচ্ছে, আমার হ্যালো বাংলাদেশ। আর এই সেম জিনিসটাই আমি এখানে আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে প্রিন্ট আর, এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি যে হ্যালো ঢাকা। ঢাকার মধ্যে আমি সরি এখানেও একটা h1 নিয়ে নিই, h1টা শুরু। ঠিক আছে, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, এখানে কি বলতেছে, সেভ দিয়ে যদি রিলোড করি, না এটা কি হচ্ছে, হ্যালো ঢাকা, হ্যালো বাংলাদেশ, এখানে কথা ভুল গিয়েছে। আর আমি যদি এটা এভাবে লিখি, সেটা হচ্ছে প্রিন্টারের মধ্যে বলে দিই, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট কোথায় সরি দিচ্ছেন? সরি 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 এখানে শুধু প্রিন্ট হবে। আমি যদি দেই যে হ্যালো ঢাকা দিয়ে যদি সেভ দেই, আর এখন যদি রিলোড করি, তাহলে দেখা যাচ্ছে হ্যালো ঢাকা। আমি প্রিন্ট আর কখন করব, প্রিন্টার হচ্ছে এটা যে এই যে ডাটা টাইপটা দেখার জন্য। ঠিক আছে, আর আমরা এই যে আউটপুটে দেখানোর জন্য, সেটা হচ্ছে আউটপুটে কোনো কিছু দেখানোর জন্য আমরা ইকো ইউজ করতে পারি অথবা প্রিন্ট ইউজ করতে পারি। আর দেখেন এখানে যদি আমি লিখে দিই যে হ্যালো বাংলাদেশ, সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে আমার দুইটা একসাথে হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটা কি বিআর ইউজ করতেছি, সেটা হচ্ছে এই যে বিআর, তাহলে কি লাইনটা ব্রেক হবে। এখন যদি রিলোড করি, তাহলে এই যে উপরে দেখাচ্ছে আমার হ্যালো বাংলাদেশ, নিচে দেখাচ্ছে হ্যালো ঢাকা। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স নেই বললেই চলে, তবে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ইকো যখন আমরা ইউজ করব, এটার মধ্যে অনেকগুলো আর্গুমেন্ট পাস করতে পারবো, কিন্তু প্রিন্টের মধ্যে সেটা করা যাবে না। এখন আর্গুমেন্ট কি, এগুলো আমরা এখনো দেখি নাই, তো এটা বুঝতে পারবো না। আর ইকো আর প্রিন্টের মধ্যে আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ইকোর মধ্যে যে আউটপুটটা আসবে, তুলনামূলক প্রিন্টের চেয়ে কম সময় নেবে। যে আমি রিলোড করতেছি, এটা একটু আগে চলে আসবে। দেখেন এখন কিন্তু এটা কম টেস্ট আছে, এই কারণে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একসাথেই হয়েছে। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, এখানে আমরা ইকো ইউজ করব। ঠিক আছে, তো আমি যদি কোনো কিছু আউটপুটে দেখাইতে চাই, অর্থাৎ তাহলে আমার শুরু থেকে কিভাবে লিখতে হবে, এভাবে লেস দেন গ্রেটার দেন দিয়ে আপনি পিএইচপি লিখবেন। দেওয়ার পর কোনো কিছু আউটপুটে দেখাইতে গেলে জাস্ট এখানে লিখে দিবেন যে ইকো, যে উই লার্নিং পিএইচপি, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে এখানে আসতেছে উই লার্নিং পিএইচপি। আর আমরা যদি এখন এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিতে চাই, এই এই টেক্সটটুকু জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবল নিতাম বলেন তো? VAR নিতাম, নিয়ে একটা যে কোনো নেম দিতাম, তাই না? আচ্ছা, আর এই জায়গাতে আমরা যেটা করব, সেটা হচ্ছে আমাকে ডলার সাইন নিতে হবে। ঠিক আছে, নেওয়ার পর স্পেস দেওয়া যাবে না। ওখানে তো আমরা কি করতাম, এখানে ভেরিয়েবল দিতাম, একটা স্পেস দিয়ে ভেরিয়েবলের নেমটা দিতাম, তাই না? এখানে আমরা ডাইরেক্ট কি করব, একটা ডলার সাইন দিয়ে ধরেন যে আমি দিলাম টেক্সট ইকুয়াল, এটার ভিতরে দিয়ে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন যে কোনো এরর আসে কিনা, কি আসতেছে। এখানে ইকোর মধ্যে আমি যদি এখন বলে দিই যে ডলার সাইন টেক্সট, দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, তাহলে দেখেন যে আমার চলে আসছে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড।
আর এখানে যদি আমি আরো নেম দিতে চাই, সেটা হচ্ছে রাকিব, তাহলে কি আবার রাকিব দেখাবে না? আমরা যে কোনো ভেরিয়েবল নেম দিতে পারি। ধরেন যে এখানে যদি আমি নেম দেই, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? দেখেন এখানে যদি আমি নেম দিই আর এখানে যদি টেক্সট থাকে, তাহলে কিন্তু রিলোড যদি করি, সরি, তখন কি বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কোথাও, হ্যাঁ, টেক্সট তো নেই, তো আমাকে এখানেও কি দিতে হবে? নেম দিতে হবে। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি, এই যে রাকিব। আর আমরা যদি কনকেটেনেশন করতে চাই, যে রাকিব অথবা এর সামনে ডিফল্ট ভাবে একটা টেক্সট থাকবে, এরপর কি পাবে? শুধুমাত্র এই ভেরিয়েবলটা পাবে। কিভাবে? যে আমরা লিখে দিব যে মাই নেম ইজ, এটা ডিফল্ট ভাবে থাকবে। আর এটা কি, এটা যেহেতু স্ট্রিং, এটা অবশ্যই কোটেশনের ভিতরে রাখতে হবে। এরপর আমরা যে ইয়াটা নিব, ভেরিয়েবলটা, একটা ডট দিয়ে এটার সাথে কনকেটেনেশন করে দিব, অর্থাৎ সংযুক্ত করে দিব এই লাইনের সাথে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, দেখেন যে আমার দেখা যাচ্ছে যে মাই নেম ইজ রাকিব। আর আমি যদি আরো নেম নেই, ধরেন যে এখান থেকে $নেম আদার ইকুয়াল, এখানে দিয়ে দিলাম সাকিব, তাহলে এটা কি করতে হবে বলেন তো? আমি দিতে যাচ্ছি যে হিজ নেম ইজ সাকিব, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ইকো দিতে হবে, হ্যাঁ, এখানে আমাদের কোটেশনের ভিতরে বলে দিতে হবে যে হিজ নেম ইজ, তারপরে একটা সরি ডট দিয়ে এখানে আমরা ভেরিয়েবলের নেমটা দিয়ে দিব। আমার এখানে ভেরিয়েবল হচ্ছে আদার, কপি করে পেস্ট করে দিলাম, তারপর একটা সেমিকোলন দিয়ে শেষ করলাম, সেভ দিয়ে। হুম, ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা কি এখন অনেকটা সি এর মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি তো মাদার অফ ল্যাঙ্গুয়েজ না, সি থেকেই তো সবগুলা উৎপত্তি। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যদি লাইনটা এখন নিচে নামাইতে চাই, এই যে রাকিব, তারপর আবার কনকেট করে দিতে পারবো না বিয়ারটা, সেখানে হচ্ছে কি করবেন, আরেকটা ডট দিবেন, দেওয়ার পর কোটেশন দেওয়ার পর এর ভিতরে লিখে দিবেন বিয়ার, এটা কিন্তু স্ট্রিং হিসাবে পাবে। পাওয়ার পর আমি যদি রিলোড করি, HTML ট্যাগগুলো হচ্ছে কোটেশনের ভিতর লিখতে হয়। জি জি জি, তাহলে কি মাই নেম ইজ রাকিব, আর নিচে চলে এসেছে মাই নেম ইজ সাকিব। আর কোনো কারণে আমি যদি একটা লাইন কমেন্ট করতে চাই, ধরেন যে আমি এই নিচের লাইনটা আর এখানে যে ভেরিয়েবলটা আছে এটা দেখাবো না, তাহলে কমেন্ট কিভাবে করবেন? ওই ইয়ার মতো, জাভাস্ক্রিপ্টের মতনই, জাস্ট দুইটা স্ল্যাশ দিবেন, এটা কমেন্ট হয়ে গেছে। আর এখানেও যদি আমি দুইটা স্ল্যাশ দেই, দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখেন যে নিচের লাইনটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ যে ওটা আমরা কি কমেন্ট করে রেখেছি। ভিউ পেজ সোর্সের মধ্যে দেখা যাবে, সেটা হচ্ছে এখানে দেখা যাইতেছে না। আর এখানে আমরা যদি ইয়া করি, মানে পুরোটাই একসাথে কমেন্ট করে দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? ডাবল স্ল্যাশ আর একদম লাস্টে মনে এভাবে জি, আর একটা আদার্স এর পাশে উম, না, এভাবে এভাবে না, আমাদের স্টার দিতে হবে, তাই না? এই যে একটা স্ল্যাশ, আর যেখান থেকে শেষ করবো এখান থেকে স্টার দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে। তো এই গেল আমাদের কি কি, আমরা দেখলাম যে পিএইচপি তে কিভাবে কোনো কিছু আউটপুটে দেখাইতে হয়, তারপর হচ্ছে কিভাবে ভ্যারিয়েবল নিতে হয়, তারপর কিভাবে কনকেটেনেশন করতে হয়। আমি আরেকবার দেখাই দিতেছি, সেটা হচ্ছে আমরা কোনো কিছু আউটপুটে দেখাতে গেলে জাস্ট ইকো লিখে সামথিং লিখলে এটা আউটপুটে দেখাবে। আর আমরা যদি এটা কোনো ভ্যারিয়েবলে নিতে চাই, ধরেন যে আমি একটা ভ্যারিয়েবল নিতেছি নেম, $নেম ইকুয়াল বাংলাদেশ, ঠিক আছে? আর এটা যদি আমি আউটপুটে দেখাইতে চাই, জাস্ট আমাকে কি করতে হবে, ইকো $নেম, সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে আমার বাংলাদেশ দেখাবে। আর আমি যদি ডিফল্ট ভাবে, অর্থাৎ একটা কন্টেন্ট দিয়ে রাখতে চাই যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, তাহলে আমাদের কি করতে হবে, এখানে স্ট্রিং এর ভিতরে নিতে হবে না, যে মাই কান্ট্রি নেম ইজ দিয়ে একটা ডট দিব, সেভ দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি, যে মাই কান্ট্রি নেম ইজ
বাংলাদেশ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আমরা ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টে আমরা দেখছিলাম না, ডাটা টাইপস, অর্থাৎ এটা তো একটা ডাটা টাইপস, তাই না? এটা কি ডাটা টাইপস বলেন তো? স্ট্রিং হ্যাঁ, আমরা যদি এটার মধ্যে দেখি, এটা ডাটা টাইপস হচ্ছে স্ট্রিং। আমরা স্ট্রিং বুঝলাম কিভাবে? এই যে কোটেশনের ভিতরে যে আছে এই কারণে। আর জাভাস্ক্রিপ্টে আমরা বুঝতাম কিভাবে? একটা মেথড ইউজ করতাম না, মেথডের নাম খেয়াল আছে যে ওইটার ভিতরে দিলে আমাদের বলে দিত যে এটা টাইপ অফ স্ট্রিং রেকমেন্ডস টাইপ অফ। ঠিক আছে, তো এখানে আমরা ওই যে প্রিন্ট আর এর মধ্যে দেখতে পারি, অথবা কি ভার ডাম্পের মাধ্যমে দেখতে পারবো। কিভাবে? ধরেন যে আমি এখানে দিচ্ছি ভার ডাম্প, ভার ডাম্পের ভিতরে আমাদের এই যে এটা তো এর ভিতরেই তো এই ভ্যালুটা আছে, তাই না? আমরা সরাসরি বাংলাদেশও লিখে দিতে পারতাম, অথবা কি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে বলে দিচ্ছে যে এটা স্ট্রিং এবং এর ভিতরে কয়টা ক্যারেক্টার আছে এটা সহ বলে দিচ্ছে। 10টা আছে না? আমি যদি দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6 4 10টা, ঠিক আছে। আর আমি যদি এটা চেঞ্জ করে দিই, ধরেন যে ঢাকা দিয়ে দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার কি দেখাচ্ছে যে এটাও একটা স্ট্রিং এবং এর ভিতরে 5টা ক্যারেক্টার আছে। আর এটা আবার আমরা কি প্রিন্টারের মাধ্যমেও দেখতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট আর। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এখানে কি দেখাচ্ছে? প্রিন্টার দিলে তো এই যে পুরো ইয়াটাই দেখাচ্ছে, বাট এটা যে স্ট্রিং এটা দেখাইতেছে না। আচ্ছা, এটা আমাদের ভার ডাম্পের মধ্যেই দেখতে হবে। আর কি, আর এটার মাধ্যমে আমরা এরে নাকি এগুলা দেখতে পাবো। আচ্ছা, আস্তে আস্তে দেখতেছি। আর এখানে আমি যদি এভাবে দেই, সরি, $বি দিয়ে ধরেন যে দিলাম 1 2 3 সেভ। এখন এটা ডাটা টাইপ কি বলেন তো? স্ট্রিং এটা তো স্ট্রিং এটাও আমাদের স্ট্রিং, কারণ যে এটা কি আমি যদি ভার ডাম্পের মধ্যে দেখি, সেটা হচ্ছে $বি দিয়ে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, সেটা হচ্ছে স্ট্রিং। এখানে 3টা ক্যারেক্টার আছে, 1 2 3, ঠিক আছে। তো আমরা কি কি দেখলাম? এটা হচ্ছে স্ট্রিং, আর এটাও হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। আর এখানে যদি আমরা $সি দেই, দেওয়ার পর দেই হচ্ছে 1 2 3 4 5, তাহলে এটা আমাদের কি হবে? নাম্বার আমরা ইয়াতে দেখেছিলাম যে এটা কি বলে? নাম্বার, তাই না? আর এখানে আমরা যদি সি দেই, সি দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে বলবে কি যে আইএনটি, অর্থাৎ এটা একটা ইন্টিজার, ইন্টিজার নাম্বার ঠিক আছে। আর এখানে যদি আমি পয়েন্ট দিতাম, থাকতে পারে না আমার $ডি এর ভিতরে ইকুয়াল দিয়ে, ধরেন যে 123.12 দিলাম, সেভ দিয়ে দিলাম, তাহলে কি দেখাবে? আমি যদি ডি দেই এখানে, সেভ দিয়ে যদি রিলোড করি, আচ্ছা, আনএক্সপেক্টেড, সেটা হচ্ছে এখানে আমাকে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। এই এররগুলো দেখলে আপনাদের বুঝে নিতে হবে যে কোথায় প্রবলেমটা হয়েছে। আর যে আনএক্সপেক্টেড যখনই বলবে, মানে কি এই লাইনটা ক্লোজ হয় নাই, তার আগে আমি এটা দিয়ে দিয়েছি, তো এখানে সেমিকোলন দিয়ে দিবেন। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, আর আমরা ইয়াতে দেখেছিলাম, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে, যে পয়েন্ট থাকুক বা এমনিতেই থাকুক, যদি কোনো সংখ্যা থাকে, ডাইরেক্ট ওটা কি দেখাইতো? টাইপ অফ নাম্বার দেখাইতো না? কিন্তু পিএইচপিতে যদি পয়েন্ট না থাকে, সেক্ষেত্রে এটা কি হবে? ইন্টেজার। আর যদি পয়েন্ট থাকে, সেটা হবে আমাদের ডাটা টাইপ কি? ফ্লোট, ঠিক আছে। তো আমরা কি কি দেখলাম? স্ট্রিং দেখলাম, ইন্টিজার দেখলাম, ফ্লোট দেখলাম, তাই না? আর কি ডাটা টাইপস আছে? আমি যদি $ই দেই, এর ভিতরে লিখে দিই হচ্ছে ট্রু, এটা কি বলেন তো? ট্রু আর ফলস বলতে পারতেছেন না? বুলিক নাম্বার বুলিয়ান। বুলিয়ান এটা এর ভিতরে আমরা যদি দেখি যে কি দেখাচ্ছে, আমার রিলোড করি, এখানে কি বলতেছে যে এই বুলিয়ান, BOOL আসছে, EAN আসে নাই, আর এটা কি ট্রু। আর আমি যদি এখানে ফলস দিতাম, তাও কি হবে? বুলিয়ান হবে। আর এখানে আমাদের এটা হচ্ছে আমাদের কি
এটা আমাদের কথায় কাজে লাগবে আমরা যখন স্টেটমেন্ট করব। যদি এটা ইকুয়াল এটা, অর্থাৎ স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে এটা হবে, যদি ফলস হয় তাহলে কি হবে, বুলিয়ান। ঠিক আছে। আর আর কি আছে, আর এরে ধরেন যে $f সবকিছুই কিন্তু ডাটা টাইপের ভিতরেই পড়ে। ঠিক আছে। এরে আমরা কিভাবে লিখছিলাম মনে আছে, এরে দেখাইছিলাম কিন্তু আপনাদের ইয়াতে, একইভাবে লিখতে হবে। একটা হচ্ছে আমরা এই ইয়ার ভিতরে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এই যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, অথবা কি আমরা এরে লিখে এই জায়গাতে ধরেন যে অনেকগুলো নেম দিতে পারি। এখানে দিতে পারি সাকিব, কমা দিয়ে দিতে পারি রাকিব, তারপর কি দিলাম রহিম, দিলাম হচ্ছে রেশমি, সেভ দিয়ে দিলাম। এটা কাজটা কি এর, দেখেন আমরা কি এই যে বিভিন্ন জায়গার নাম যেমন ঢাকা, খুলনা, বরিশাল, এগুলা কি আলাদা আলাদা ভাবে নিতে গেলে আমাদের কি করতে হইতো, আলাদা আলাদা একটা ভেরিয়েবল বানাইতে হইতো না, যে বি ইকুয়াল হচ্ছে বরিশাল, সি ইকুয়াল, আমরা সবগুলাই কি একটা ভেরিয়েবলের মধ্যে রেখেও কাজ করতে পারি। এখন যদি এখানে ভারডাম করি, ভারডাম করে এখানে অ্যাপ দিয়ে আমি সেভ দিয়ে রিলোড করি, এখানে কি দেখাইতেছে যে এটা একটা এরে, এর ভিতরে 4টা এলিমেন্ট আছে, এই যে 1টা 2টা 3টা 4টা। আমি যদি আরেকটা বাড়াই, ধরেন যে রহমত, সেভ দিয়ে আমি রিলোড করি, তখন কি দেখাইতেছে যে 5টা। আর এগুলা আমরা দেখাবো কিভাবে আউটপুটে, তাহলে ধরেন আমি যদি এখন এটাকে ইকো করি, এগুলা কিন্তু সবগুলাই আমরা ইকো করতে পারবো তাই না। ধরেন যে ইকো যদি আমি করি $C, তাহলে কি দেখাবে বলেন তো, ইন্টিজার দেখাবে না, আমার জাস্ট এই ইয়াটা সংখ্যাটা দেখাবে। আমি যদি রিলোড করি তাহলে এই যে 1 2 3 4 5 দেখাইতেছে। আর আমি যদি ডি দিতাম ইকোর মধ্যে, তাহলে এটা দেখাচ্ছে। আর ই যদি দিতাম, সেটা হচ্ছে সেভ দিয়ে আমি রিলোড করতেছি, তাহলে কোনো কিছু দেখাইতেছে না, ওটা তো স্টেটমেন্টের ভিতরে থাকবে তাই না। আর কোনো কারণে আমি যদি অ্যাপ দেই, সেটা হচ্ছে এই যে অ্যাপ দিলাম, তাহলে কি আমার এই পুরো লাইনটাই দেখাবে। সেভ দিয়ে আমি রিলোড করি, এখানে প্রথমে একটা নোটিশ দিচ্ছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন 10 নম্বর লাইনে, আর এটা একটা কি এরে দেখাইতেছে, মানে এই এরেটাকে সে এখনো স্ট্রিং এ কনভার্ট করতে পারতেছে না, এটা আমাদের স্ট্রিং এ নিয়ে আসতে হবে, তারপর কি এই আউটপুটটা দেখা যাবে। বাট আমরা যদি এমনি ইন্ডেক্স নাম্বার দিয়ে দেখতে চাই, যে যে কোনো একটা, ধরেন যে আমি সাকিবের নেমটা দেখতে চাচ্ছি, তাহলে আমাদের কি দিতে হবে, এভাবে আমরা ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। 0 কেন, এই যে এর ভিতরে ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে শুরু হয়, এই যে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা কি 4। আমি যদি সেভ দিয়ে রিলোড করি, এই যে দেখাচ্ছে যে সাকিব। আর এটার আগে আমি যদি বলতে চাই যে নাম্বার 1 অলরাউন্ডার, ডিফল্ট ভাবে ওইটা দিয়ে দিতে চাই, তাহলে কিভাবে লিখতে হবে বলেন তো। কেটেশন করতে হবে ভাইয়া, লিখতে হবে নাম্বার 1 আমি যদি বলে দিই যে নাম্বার 1 অলরাউন্ডার, তারপর ডট, ডটটা এখানে দিব, হ্যাঁ না কোটেশনের বাইরে দিব ডট, আমরা কোটেশনের বাইরে দিব, ডট, তারপর তো যেটা আছে এটাই তাই না, দিয়ে যদি সেভ দিয়ে রিলোড করি, তাহলে দেখেন যে নাম্বার 1 অলরাউন্ডার সাকিব। আর আমরা যদি অন্যগুলো দেখতে চাই, ধরেন যে আমি যদি রেশমি দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে হিসাব করতে হবে, ইন্ডেক্স নাম্বার 0 1 2 3, এখানে জাস্ট আমাকে কি দিতে হবে, 3 দিতে হবে। যে সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে আমার দেখাচ্ছে কি নাম্বার 1 অলরাউন্ডার রেশমি। আর আমরা যদি নিচে আরো লাইন অ্যাড করতে চাই, যে মাই নেম ইজ রহমত, তাহলে কি করতে হবে, আবার একটু করছি, আমরা আবার ইকো করব,
এখানে কোটেশনের ভিতরে বলবো না যে মাই নেম ইজ, আর এখানে কি দিতে হবে, একটা ডট দিয়ে তারপর কিভাবে লিখবো বলেন তো? ওই যে ডলার এ এফ এর ভিতরে, নাম্বার আচ্ছা এখানে আমাদের দিয়ে দিতে হবে 4, 4 দিয়ে যদি সেভ দেই, দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার দেখাচ্ছে কি মাই নেম ইজ রহমত। আর আমি যদি এই লাইনটা নিচে নামাইতে চাই তাহলে কি করতে হবে, পিয়ারটা কোথায় দিব, লাইনে উপরে অলরাউন্ডার লাইনে এই জায়গায় বিয়ারটা দিব, না এই লাস্টে সেমিকোলন রাখবে ডট ব্রেক সেমিকোলনের ভিতরে ব্রেক এভাবে ভাইয়া কোটে দেব না সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে কি মাই নেম ইজ রহমত। আর এই বিয়ারটা কি আমরা এই জায়গায় দিতে পারতাম, ধরেন যে কোনো কারণে আমি এই জায়গাতে দিতেছি, দিয়ে এখানে একটা স্পেস দিয়ে দিই আর এখানে কোটেশনটা বাদ দিয়ে দিই, সেভ দিয়ে যদি আমি রিলোড করি তাহলে কি বিয়ারটা এবার কি নিচে পাইছে একই হিসাব। তো এইভাবে আমরা কি এর মাধ্যমে যে কোনো ইয়া দেখাইতে পারবো। আর সবগুলা কিভাবে দেখানো যাবে এটা আমি এরে নিয়ে একটা পুরো ক্লাস নিব আপনাদের, ঠিক আছে? এরে শুধু এরকম এরে না, আরো অনেক রকমের এরে আছে, ওটা দেখাবো। তো আমাদের গেল এরে। আর এরপর আমাদের আছে অবজেক্ট। অবজেক্ট আমি এখন দেখাইলেও আপনারা বুঝবেন না, অবজেক্টের উপরে আমি ক্লাস নেব, ঠিক আছে? এরপর যদি আমি বলি যে ডলার সাইন সামথিং, ধরেন যে জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রেখে দিলাম, সেভ দিয়ে আমি যদি রিলোড করি এখানে কোনো কিছু আউটপুটে দেখাইতেছে না। আর এটা যদি আমি এখন ভারডাম করি, যে ভারডাম সামথিং, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি এখানে কি দেখাইতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল, এটা কি, এটা যে এই যে টাইপটা দেখাচ্ছে এটা হচ্ছে কি নাল, তাই না? তো এটাও একটা কিন্তু ডাটা টাইপ, যে যখন আপনি ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করবেন না, ঠিক আছে, ওইটা ডাটা টাইপটা কি হবে তখন, সেটা হচ্ছে যে নাল, ঠিক আছে? আর এরপর আমাদের আরেকটা ডাটা টাইপস আছে, সেটা হচ্ছে রিসোর্স। রিসোর্স, এই মাইক্রোফোন অফ করেন। রিসোর্সটা কি, সেটা হচ্ছে আমরা যদি একটা ফর্ম বানাই, ফর্মের মধ্যে আমরা নেম দিই, ধরেন যে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, দেওয়ার পর যদি সাবমিট করে এটা কি ডাটাবেজে গিয়ে জমা হবে। ওইটা কাজ এখনো করতেছি না, ওটা হয়তো বা একটা দুইটা ক্লাসের পর করবো। যেমন দেখেন যে ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ, আমি যদি পিএইচপি মাই অ্যাডমিনে যাই, পিএইচপি মাই অ্যাডমিন, যাওয়ার পর আমরা কি দেখব, দেখেন এখানে যে এই ওয়ার্ডপ্রেস গুলো আমরা ইনস্টল করেছিলাম সেটা হচ্ছে নিউ ওয়ার্ডপ্রেস এর মধ্যে দেখতে পারি, যে নিউ ওয়ার্ডপ্রেস, বা এই জায়গাতে যদি ইয়া করি, এই যে এগুলো টেবিল, আমরা পিএইচপিতে এরকম টেবিল বানাবো, বানানোর এগুলোর ভিতরে কিন্তু সম্পূর্ণ ডাটাগুলো আছে। এই যে আমরা সেভ করতেছি, সেভ করার পর কি ওখানে সেভ হয়ে যাইতেছে, বা একটা কমেন্ট করতেছি, দেখেন এখানে যদি আমি কমেন্টসের মধ্যে ক্লিক করি, এটার মধ্যে জাস্ট একটা ডিফল্ট ভাবে কমেন্ট করে দেওয়া ছিল, নাকি আরেকটা, এই ওয়ান্ডারফুল পোস্ট, আপনাদের কোন, আপনাদের ইয়াটা কোন ডাটাবেজে ছিল মনে আছে? এটার মধ্যেই তো ছিল মনে হয় না, নিউ ডাব্লিউপি। আমি একটা কমেন্ট করেছিলাম ওয়ান্ডারফুল পোস্ট, এই যে এটা কিন্তু ডাটাবেজে এসে জমা হয়েছে, ঠিক আছে? তো এইরকম ডাটাবেজে আমরা আমাদের ফর্ম বানাবো যেটার মধ্যে আমাদের নেম থাকবে, ইয়া থাকবে, এটা কিভাবে ডাটাবেজে পাঠানো যায় এটাও আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? আপাতত জাস্ট আপনাদের দেখাইলাম যে এইরকম আমাদের ডাটাবেজ বানাইতে হবে, এর ভিতরে এরকম একটা একটা করে টেবিল বানাইতে হবে, এগুলো কি একটা টেবিল, ঠিক আছে? টেবিল বানায় আমরা ডাটা কিভাবে এখানে ইনসার্ট করা যায় এটা দেখাবো। তো এখন আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম যে পিএইচপিটা কিভাবে সিনট্যাক্সটা লিখতে হয়, এর ভিতরে কিভাবে কোনো কিছু ইকো করতে হয় অর্থাৎ আউটপুটে দেখাইতে হয়, তারপর ভেরিয়েবল কিভাবে নিতে হয়, আর একটা লাইনের সাথে ভেরিয়েবল কিভাবে কনক্যাটেনেশন করতে হয়, তারপর হচ্ছে ডাটা টাইপস গুলা নিয়ে আলোচনা করলাম, তাই না? আচ্ছা, এগুলো আমি আপাতত সবগুলো কমেন্ট করে রেখে দিচ্ছি।
এরপর আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটর কি দেখেন, আমি যদি এখানে লিখে সার্চ করি যে পিএইচপি, এই যে অপারেটর দিয়ে ইন্টার করলাম, এখন যদি এটার মধ্যে যাই তো এখানে অনেক রকমের অপারেটর আছে। অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, লজিক্যাল, স্ট্রিং, অ্যারে। ঠিক আছে, আজকে আমরা এতগুলো নিয়ে আলোচনা করব না, আজকে শুধুমাত্র আমরা অ্যারিথমেটিক অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। এগুলো আমরা অলরেডি জানি, অ্যারিথমেটিক অপারেটরটা আমরা অলরেডি জানি, অ্যাসাইনমেন্টটা একটু নতুন। তো আমি যদি একটু নিচের দিকে যাই, যদি দেখি যে পিএইচপি অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে, সেটা একটা আছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, আর কি আছে এক্সপোনেনশিয়েশন। তো এগুলা কিভাবে কাজ করে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন যে দুইটা সংখ্যার যোগফল করতে চাচ্ছি আমি, তাহলে আমাকে একটা ভেরিয়েবলের ভিতরে নিতে হবে না, এ, এটার ভ্যালু দিয়ে দিলাম ধরেন যে 20, আর ডলার সাইন বি ইকুয়াল এটা দিয়ে দিলাম 15। এখন যদি আমি এই দুইটা সংখ্যার যোগফল দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইকো করে ডলার সাইন এ প্লাস ডলার সাইন বি, তাই না? সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি তাহলে আমার 35 দেখাইতেছে। এই যে 20 প্লাস 15 যোগ করলে তো 35 আসে, তাই না? আমি যদি আরেকটু সংখ্যা কমাই দিই, ধরেন যে 10, 5, তাহলে আবার কত আসবে, 15 আসবে না? সেভ দিয়ে রিলোড করি, এটাই হচ্ছে আমার কি অ্যারিথমেটিক অপারেটরের এডিশন। সো এখানে আমি লাইনটা কমেন্ট করে, কি এটা কি না বোঝার কোনো কিছু আছে? না ভাই, বুঝতে যায়। ঠিক আছে। আর এখন যদি আমরা সাবট্রাকশন করতে চাই, অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে বিয়োগফল করতে চাই, জাস্ট আমাদের কি করতে হবে, ইকুয়াল লিখতে হবে এ, এর ভিতরে আমরা মাইনাস দিয়ে দিব ডলার সাইন বি, সেভ দিয়ে দিই। দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার 5 দেখাবে, কারণ যে কি 10 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দেই তাহলে আমার 5ই থাকে, তাই না? আর আমি যদি এই জায়গাতে 5 দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে আমার 0 দেখাইতেছে। তো এই হচ্ছে আমার কি, এটাও কমেন্ট করে রেখে দিলাম। কি বাকিরা বুঝতেছেন? সাবট্রাকশন। ওকে, এখন যদি এই দুইটা সংখ্যা আমি গুণন করতে চাই, করতে পারবো? জাস্ট আমাকে কি করতে হবে, ইকো করে দিব এ, তারপর কি সরি আমার অবশ্যই এখানে ডলার সাইন দিতে হবে, ডলার সাইন বি, সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে আমার 25 দেখাইতেছে, কারণ 5 আর 5 গুণ করলে তো 25ই, তাই না? আমি যদি এখানে 6 দিতাম, তারপর 6, তাহলে আমার আউটপুট কি আসতো, 36 আসতো। ঠিক আছে, এগুলো আমরা বুঝি, কারণ যে আমরা এগুলো কি জাভা স্ক্রিপ্টের মধ্যে দেখেছিলাম, আমি দেখিয়েছিলাম কিন্তু আপনাদের মাল্টিপ্লিকেশন। আর এই দুইটা সংখ্যার মধ্যে আমি যদি ভাগ করতে চাই তাহলে কি করতে হবে, আমরা দিই, সেটা হচ্ছে ডলার ইকো ডলার সাইন এ, আর এই যে ডলার সাইন আমি যদি একটা স্ল্যাশ দিই, স্ল্যাশ দেওয়ার পর ইকো করলাম, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে আমার কি হচ্ছে, 6 ভাগ করলে মডিউলাসটা কিন্তু আলাদা জিনিস। এই যে এখানে মডিউলাস হচ্ছে কি ভাগশেষ, আর এটা হচ্ছে আমার কি ডিভিশন, তাই না? আমি এটা কমেন্ট করে রেখে দিলাম, সেটা হচ্ছে ডিভিশন। আর মডিউলাসটা কিভাবে আমরা করব, সেটা হচ্ছে আমি যদি এখানে ইকো করি ডলার সাইন এ, এখানে পার্সেন্টেজটা দিতে হবে, তাই না? এই পার্সেন্টেজ আমার পার্সেন্টেজে কাজ করবে না কিন্তু। সেভ দিয়ে আমি যদি রিলোড করি এখানে 0 দেখাবে, কারণ যে আমি যদি 6কে 6 দিয়ে ভাগ করি, এটা ভাগফল কত, সরি ভাগফল না, ভাগশেষ 0। আমি যদি কোনো কারণে এখানে 8 দিতাম, 8 দিয়ে যদি রিলোড করতাম তাহলে আমার কি দেখাচ্ছে, এখানে 2 দেখাইতেছে, তাই না?
আর এখানে আমি যদি ধরেন যে দিয়ে দিলাম হচ্ছে 25 আর এখানে দিলাম 6, তাহলে আমার এটার আউটপুটে কি আসবে? এটা তো আলাদাই কিছু আসবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, প্রথম সংখ্যাটাই তো বড়। হ্যাঁ, প্রথমটাই তো বড় হবে তাই না? তো আচ্ছা, তো 424 এক আসবে মনে হয়। 1 আসবে, তো বুঝেন নাই? এই যে 1 আসতেছে, মানে কি আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব, 6 দিয়ে 25কে ভাগ করব, ভাগ করলে যেই ইয়াটা আসবে, ভাগশেষটা আসবে, সেটাই হবে কি আমার এই মডিউলাস। মানে এটা দেখে আমার মানে একটু কনফিউশনে পড়ে যায় যে আসলে এটা কি কাজ করতেছে। এটা হচ্ছে ভাগশেষটা আসবে, ঠিক আছে? তো এটা গেল, এটা বুঝছেন সবাই? মঈনুদ্দিন, জি ভাই। আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেসের যেটা করতে বলেছিলাম করেছিলেন কে কে? ইয়াতে গ্রুপে তো মানে 1 2 জন শুধু আপলোড করেছে, বাকিতে কি অবস্থা? হ্যাঁ ভাই হোমওয়ার্ক করছি, জাস্ট হোমে হ্যাঁ অল্প একটু বাকি। আর ওইখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা বলতে তেমন কিছু না, কপি করতে করতে দেখা গেছে কি যে আপনি যে ড্র্যাগ এন্ড ড্রপটা করেন না, সেটার কাটার মানে কেটে দেওয়ার ইয়েটা মাঝখানে থাকে, উপরে থাকে, আমারটা সাইডে চলে গেছে। এই জন্যই কেমন জানি ধরতেছে আর কি, মানে হয়তো আমার কোনো অপশনটা ভুল হয়ে গেছে, বুঝছেন? আমি ওটা ঠিক করে পাঠিয়ে দিব, তবে 95% কাজ শেষ। জি জি, ওইটাই ওইটাই দিতে পারতেন ইয়াতে, মানে ইয়া করে। আর একটা দিয়ে দেবো, একটু পরে রেকর্ডিং করে দিয়ে দিবো আমি, হ্যাঁ হ্যাঁ আপনি সে, দেখে নিন। আচ্ছা আচ্ছা। এরপর আমরা দেখব এক্সপোনেনশিয়েশনের কাজ। এক্সপোনেনশিয়েশন, ওটা কাজ কি এক্সপোনেনশিয়েশনের? সেটা কি হিসেবে কাজ করে? পাওয়ার হিসেবে কাজ করে না? ধরেন যে আমি প্রথমে এখানে 2 দিলাম, এখানে দিলাম 3। দেখেন এটা যদি আমি ইকো করতে চাই, যে ইকো দিলাম, এখানে দিলাম $a, আর এক্সপোনেনশিয়েশন কিভাবে দিতে হবে? দুইটা স্টার দিতে হবে, এরপর $b সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে আমার 8 দেখাইতেছে, ঠিক আছে না? এটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে আমি যদি বলি, পাওয়ার হ্যাঁ 2 এর উপরে 3, 2 ইন্টু কয়টা 2? 2 তিনটা। আর ইন্টু 2। তাহলে এই দুইটা, এই তিনটা যদি আমরা গুণন করি, তাহলে আমাদের আউটপুটে কত আসবে? 2 2 4, 4 2 8। আর এখানে আমি যদি 4 দিতাম, 16। তাহলে 8 দিয়ে 16 আসতো, তাই না? এগুলো আপনারা বুঝেন, এগুলো আর কি বুঝাবো আমি। সেভ দিয়ে আমি যদি লোড করি, এই যে 16, ঠিক আছে? তো এই হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটরের কাজ, এই কয়েকটাই। এরপর আমরা দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন, ঠিক আছে? স্পেলিং ঠিক আছে আমার? জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এরপর আমাদের এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো আছে, এগুলো একটু নতুন লাগতেছে, যে প্লাস আছে, ইকুয়াল আছে, কেমনে কি একই জিনিস আমি দেখাই দিতেছি, ঠিক আছে? তার আগে আচ্ছা, বিষয়টা রিজিউম করি, আর এখান থেকে এটাও আমি আপাতত কমেন্ট করে রেখে দিলাম এই জায়গাতে। Save। এর নিচে যদি আমি দেখতে চাই, সেটা হচ্ছে ধরেন যে $সাইন এ দিলাম, বা এক্স দিচ্ছে, আবার এক্স ইকুয়াল 10। এখন আমি যদি ইকো করি $সাইন এক্স, তাহলে আমার আউটপুটে কি দেখাবে বলেন তো? আরে ওই যে হুম, 10 দেখাবে না? আমি যদি রিলোড করি, তাহলে আমার 10ই দেখাচ্ছে। আর দেখেন এটার ভিতরেই আমরা যদি ওই প্লাস ইকুয়ালের কাজটা করতে চাই, এখানে দিলাম যে $সাইন এক্স আবার, ঠিক আছে? ইকুয়াল, সরি, প্রথমে দিব হচ্ছে প্লাস, তারপর ইকুয়াল, এরপর আমি যদি দেই হচ্ছে 10 বা 20, যে কোনো একটা দিতে পারেন, বা যে কোনো সংখ্যা হতে পারে, আমি 10 দিলাম আপাতত। 10 দেওয়ার পর আমি যদি ইকো করি $সাইন এক্স, সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে আমার 20 দেখাচ্ছে। কেন 20 দেখাচ্ছে? সেটা হচ্ছে এই যে প্লাস দিয়েছি না, তখন এই দুইটাই ও যোগ করে ফেলে,
আমি যদি এই জায়গাতে 20 দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করতাম, তাহলে আমার 30 দেখাচ্ছে। আর অবশ্যই এখানে কিন্তু এক্সটাকে ইকো করতে হবে, বুঝেন নাই? এখানে যদি আমি 30 দিতাম, তো প্লাস ইকুয়াল দিয়ে কি হচ্ছে, মানে আগের যে এক্সটা ছিল ওইটাকে নিয়ে আসবে, নিয়ে আসে কি করবে, এই 20 সাথে প্লাস করে দিবে। সেভ দিয়ে আমি যদি আবার রিলোড করি, তাহলে আমার আউটপুটে কি দেখাবে, এই যে 50 দেখাচ্ছে কিন্তু। আই হোপ বুঝতে পেরেছেন। জি বুঝে গেছি। আচ্ছা, আর এখানে যদি আমি দিতাম সাবট্রাকশন অর্থাৎ মাইনাস, তাহলে কি হইতো, একই হিসাব, উপরেরটা থেকে নিচেরটা কি হবে। আমি যদি রিলোড করি, 30 থেকে 20 বাদ দিলে কত, আমরা জাস্ট এখানে কি একই ভেরিয়েবলের মধ্যে নিয়ে কাজটা করতে পারতেছি, তাই না? মানে আলাদা ওয়াই নিতে হইতেছে না এই জায়গাতে আমার, যে ওয়াই নিয়ে মাইনাস করব বা ইয়া করব, এটার তুলনায় একটু মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে আমি ধরেন যে আরো কমাই দিয়ে আমি সবকিছুই করতে পারবো। এই যে অ্যারিথমেটিক অপারেটর যেগুলো ছিল, ধরেন যে এই যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এক্সপোনেনশিয়াল সব হবে। ধরেন যে এই জায়গাতে আমি যদি দিতাম, আর এখানেও দিয়ে দিচ্ছি 10, তাহলে 10 10 হচ্ছে 100। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, দেখেন যে আমার আউটপুট দেখাচ্ছে 100। আর আমি যদি এখানে দেখাইতে চাই যে মাই অ্যান্সার ইজ, তাহলে কি করতে হবে বলেন তো, যে এখানে ডিফল্ট ভাবে একটা টেক্সট থেকে যাবে, সেটা হচ্ছে লেখা থাকবে যে মাই অ্যান্সার ইজ বা আউটপুট ইজ, এরকম কিছু। ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমার লিখে দিতে হবে যে মাই আউটপুট ইজ, তারপর একটা ডট দিয়ে কনকেটেনেশন করে দিতে হবে, তাই না? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে দেখা যাচ্ছে যে মাই আউটপুট ইজ 100। আচ্ছা, এটা গেল। আর আমি যদি এখানে দিতাম, ধরেন যে ডিভিশন দিতাম, সেভ দিয়ে আমি রিলোড করতেছি, তাহলে আমার কত দেখাচ্ছে, আউটপুট ইজ 1। কেন 1 দেখাইতেছে, সেটা হচ্ছে 10কে 10 দিয়ে ভাগ দিলে তো একেই আসবে ভাগফল, তাই না? আচ্ছা, আর এখানে আমি যদি দিতাম, সেটা হচ্ছে মডুলাস, সেভ দিয়ে রিলোড করি, তাহলে কত আসতেছে আমার আউটপুট, 0। কারণ যে আমি যদি 10কে 10 দিয়ে ভাগ দেই, ভাগ দেওয়ার পর এটার যে থাকবে ভাগশেষ, এটা কিন্তু 0ই থাকবে। আর আমি যদি 1 দিতাম এখানে, ধরেন যে 11 দিয়েছি, 11কে যদি 10 দিয়ে ভাগ দিতাম, সেক্ষেত্রে আমার আউটপুট আসতো কত, 1। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এই যে এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে আমার ভাগশেষ হচ্ছে 1। আর এখানে ধরেন যে 5 দিলাম, দেখি এক্সপোনেনশিয়েশন কাজ করে কিনা। সেটা হচ্ছে এখানে এই যে এক্সপোনেনশিয়েশন দিয়ে দিলাম, তো 5টা 5-এ গুণ করলে কত হবে, এটা অনেক হয়ে যাবে একটু দিয়ে। হ্যাঁ, ক্যালকুলেটর এখানে দিয়ে দিলাম 5 ইন্টু 5 ইন্টু 5, 4টা হইলো 5টা, তাই না? ইকুয়াল দিয়ে দিলাম 3125। আর দেখি আমাদের আউটপুট কি আসে, এই যে মাই আউটপুট ইজ 3125, ঠিক আছে। তো এই গেল আমার হচ্ছে কি কি, বুঝতে পেরেছেন? এই যে অপারেটরগুলোর মধ্যে আমি আপনাদের আজকে শুধুমাত্র দেখালাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। এরপর কম্পারিজন অপারেটর আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে, এগুলো আমরা বুঝি। সেটা হচ্ছে নিচের দিকে যদি যাই, যে এই যে কম্পারিজনের মধ্যে আছে ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ এগুলো আমাদের স্টেটমেন্টের ক্ষেত্রে লাগবে, যদি এটা ইকুয়াল ইকুয়াল এটা হয় তাহলে এটা। তারপর আইডেন্টিক্যাল আছে, নট ইকুয়াল আছে, এই সিম্বলগুলো কিভাবে কাজ করে এগুলো আমি আপনাদের দেখাই দিব একটা একটা করে। তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট কি, এক্স, ধরেন যে এক্স ইকুয়াল 10, 10 এর পর আমি যদি নিচে বলে দিই যে $সাইন এক্স প্লাস প্লাস ইকুয়াল যদি করি এক্স, তাহলে অ্যান্সার কত হবে, 11। হ্যাঁ 11 হবে, ঠিক আছে। তারপর আছে এই যে লজিক্যাল অপারেটর, এন্ড, অর, এক্সঅর, ঠিক আছে। এগুলো আমি আপনাদের দেখা দেবো। তারপর পিএইচপি স্ট্রিং অপারেটর, স্ট্রিং অপারেটরের মধ্যে আমরা এই যে কনকেটেনেশন, এটা আজকে দেখেছি, এই যে ডট দিয়ে যে কনকেট করতে হয় একটা টেক্সটের সাথে আরেকটা, তাই না? আর এই কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয় এটা আমি দেখাই দেবো। তারপর হচ্ছে অ্যারে অপারেটর, অ্যারে এগুলো একই, অ্যারে অপারেটর দেখতে হবে না। তারপর হচ্ছে কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর, এই টার্নারি, নাল, এটা যেটা আছে, এটা আমি দেখাবো আপনাদের যখন ডাটা ইনসার্ট করবো ডাটাবেজে, ঠিক আছে। তো
তো এটা গেল। তো এখন আমরা আর কি দেখব? আজকে আমরা দেখব হচ্ছে আর সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা ডেট ফাংশন নিয়ে পিএইচপির যে এই বিল্ট ইন একটা ফাংশন আছে এটার মাধ্যমে, অর্থাৎ আমরা যদি এই ইয়ারটা আউট, আচ্ছা, আমরা যদি ইয়াটা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের এই ডেট ফাংশনের মাধ্যমে আমরা দেখবো হচ্ছে যে এই এই সালটা কত, বা আজকের তারিখটা কত, বা এখন সময় কত, এগুলো একটা একটা করে আমরা দেখবো কিভাবে। দেখেন, আমি যদি বলি যে ইকো এখানে বলে দেই ডেট, ঠিক আছে, এইভাবে ডেট লিখবেন, লেখার ভিতরে এই যে ব্র্যাকেট দেওয়ার পর আমি যদি সেভ দেই, সেভ দেওয়ার পর এখানে যদি রিলোড করি, এখানে কি বলতেছে যে ডেট এক্সপেক্ট অ্যাটলিস্ট ওয়ান প্যারামিটার, একটা প্যারামিটার দিতে হবে, জিরো গিভেন, আমি একটাও দিই নেই। তো প্যারামিটার কিভাবে দিব? প্যারামিটারটা হচ্ছে এখানে দিতে হবে, এই যে কোটেশনের ভিতরে আমি যদি বলে দিই ওয়াই, ওয়াই, সেভ দেওয়ার পর আমি রিলোড করতেছি, তাহলে এখানে আমার দেখাচ্ছে 20, কারণ যে আমাদের এটা তো 20 সাল, তাই না? আর এটা কারেক্ট হইলো কিনা সেটা হচ্ছে পুরোটাই যদি আমরা দেখতে চাই, পুরো সালটাই, এখানে আমাদের বলে দিতে হবে ওয়াই। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখেন আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 2020, বোঝা গেছে? তো এখানে আমরা যদি ডিফল্ট ভাবে একটা ইয়া দিয়ে দিতে চাই যে ইয়ার ইজ, এখানে একটা ডট দিয়ে এটা, আর এখানে আমি একটা ডট দিয়ে একটা বিআর দিয়ে দিব, সেটা হচ্ছে কিভাবে, নিচে আরো কিছু লিখবো এই কারণে, ঠিক আছে? তো আমি বিআর দিয়ে দিলাম, সেভ। আর এখানে কমেন্ট করে বলে দিব যে ফর ইয়ার, ঠিক আছে? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এখানে বলতেছে যে ইয়ার ইজ 2020, আর আমি যদি জাস্ট 20 দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এই যে ওয়াইটা এটা লোয়ার কেসের দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এই যে ইয়ার ইজ 20, ঠিক আছে? আর এরপর আমি যদি মান্থ দেখতে চাই, ধরেন যে এটাই নিচে যে ইকো মান্থ ইজ, একটা স্পেস দিবেন, দেওয়ার পর আবার ডেট দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে এম, আবার ডট দিব, ডট দেওয়ার পর কি এই বিআরটা আমি দিয়ে দিচ্ছি, এখানে কপি করে পেস্ট করে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি আমি মান্থ। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার কি মান্থ ইজ 12। আর এটা যদি আমরা মান্থের নেমটা দেখতে চাই, যে ডিসেম্বর দেখাবে এটা, তাহলে আমাদের কি করতে হবে? আমি এই লাইনটাই ডুপ্লিকেট করছি কন্ট্রোল ডি দিয়ে, এখানে আমি জাস্ট লিখে দিব বড় হাতের এম, সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি তাহলে আমার কি দেখাচ্ছে যে মান্থ ইজ ডিসেম্বর, তাও কিন্তু ফুল নেমটা দেখাচ্ছে না। হ্যাঁ, DCEMBER পুরোটাই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আবার ডুপ্লিকেট করলাম, আর এখানে বলে দিলাম যে ফুল নেম, ফর মান্থ ফুল নেম, এখানে আমাদের তখন ইউজ করতে হবে বড় হাতের, অর্থাৎ আপার কেস এফ। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে আমার দেখা যাচ্ছে যে মান্থ ইজ 12, আমরা যে কোনো একটা ফরম্যাটে দেখাইতে পারি, সেটা হচ্ছে 20, তারপর হচ্ছে এটা, ঠিক আছে? আর এখানে আমি যদি বলে দিই সেটা হচ্ছে ওয়াইটা বড় হাতেরই থাক, অর্থাৎ আপার কেস। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি এই যে 2020 দেখাচ্ছে, বুঝা গেছে? তো এইগুলো আমার মান্থ। এখন আমাদের কি ডেটটা দেখতে হবে, ডেট, যে আজকে কত তারিখ। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? ইকো, আবার কোটেশনের ভিতরে আমি বলে দিব যে ডেট ইজ, তারপর একটা ইয়া দিয়ে ডেট, এর ভিতরে আমার দিয়ে দিতে হবে কি, আমি যদি ডি দিয়ে দিই, ডি, সেভ দিয়ে, আর এখানে ডট দিলাম, আবার আরেকটি কি বিআর দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। এখন যদি রিলোড করি, যে ডেট ইজ 14, আজকে কিন্তু 14 তারিখ, আর সেভ দিয়ে দিলাম। আর এটা গেল ডেট।
তো এখন আমরা যদি পুরোটাই দেখতে চাই এক লাইনে, সেটা হচ্ছে ধরেন যে আমি এখানে বলে দিচ্ছি যে ফর ডেট, যে আমার ফরম্যাটটা কেমন হবে। এই যে ফরম্যাটটা হবে এরকম, ইকো যদি আমরা দেই, ইকোর ভিতরে যে এখন আজকে প্রথমে দেখাবে ডেটটা 14, তারপর থাকবে হচ্ছে মান্থ, তারপর থাকবে 2020। তো এটা কি, এটা যদি আমি এভাবে ডিফল্ট ভাবে ইকো করি তাহলে তো আজকে 14 তারিখ এটা দেখাবে, ডেট ইজ এটা। কিন্তু কালকে যখন 15 তারিখ হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক চেঞ্জ হবে না, কালকে আবার আমার কাছে এখানে 15 তারিখ করে দিতে হবে। আবার যখন এমন করতে করতে 31 তারিখ হয়ে যাবে, এরপর কি মান্থটাও আমাকে চেঞ্জ করতে হবে, এখানে দিতে হবে 1, তারপর আবার কি এখানে করে দিতে হবে 2021। তো আমরা ওই রকম না করে দেখেন যে এই ডেট ফাংশনটা ইউজ করে এটা আপনা আপনি চেঞ্জ হবে, যে কালকে আবার যখন 21 তারিখ আসবে, সরি 15 তারিখ আসবে, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। 21 সাল যখন আসবে এটাও চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট যে ইকো, এখানে কোটেশনের ভিতরে বলে দিব যে ডেট ইজ, আর এখানে একটা ডট দিব, আর ডট, ডটের ভিতরে আমাকে লিখতে হবে ডেট। ডেট প্রথমে আমি তারিখটা দেখতে চাচ্ছি যে কত তারিখ। তো আমাকে প্রথমে কি দিতে হবে, এই যে আমি তারিখটা দিয়ে দিলাম ডি, অর্থাৎ তারিখ দেখার জন্য আমাদের এভাবে লিখতে হবে ডি। আর এরপর আমি যদি মান্থ দেখতে চাই আমাদের লিখে দিতে হবে মান্থ এন। আর আমি যদি ইয়ারটা দেখতে চাই তাহলে ওয়াই। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে আমার এখানে দেখাচ্ছে যে ডেট ইজ আর 14, তারপর কি 12, 20। আর আমরা যদি মান্থের নামটা পুরোটাই দেখতে চাই তাহলে আমাদের কি দিতে হবে, এখানে এফ, আর বছরের জন্য ওয়াই। সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে দেখেন যে ডেট ইজ 14 ডিসেম্বর 2020। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখব যে টাইমটা কিভাবে দেখা যায়, টাইম, যে এখন কয়টা বাজে। এটার জন্য আমরা সেম একইভাবে কাজ করতে পারি, যে ইকো, আমরা প্রথমে আওয়ারটা দেখব যে কত ঘন্টা, ইকো ডেট, ডেটের ভিতরে আমাদের জাস্ট কি দিতে হবে, এইচ। সেভ দিয়ে দিলাম। আর এখানে যদি আমি রিলোড করি, এখানে 05 দেখাচ্ছে, কেন, এটা বিয়ারটা নিয়ে নেই, কপি করে নিলাম, সেভ দিয়ে দিলাম। যদি রিলোড করি 5। আচ্ছা, আর আমরা পুরোটাই একসাথে দেখব। পুরোটাই একসাথে দেখতে গেলে ধরেন যে এখন ঢাকার টাইম কয়টা, যে বাংলাদেশ লোকাল টাইম যদি আমি লিখি, আচ্ছা আমার এখন বাজে হচ্ছে, আমি যদি আপনাদের বলি যে 10টা, এই যে এখন কিন্তু বাজে 10টা 34, ঠিক আছে। আর এখানে ডেটটা হচ্ছে প্রথমে মান্থ দেখাচ্ছে যে ডিসেম্বর 14, তারপর এটা। তো 10টা 34 বাজে, দেখেন আমি যদি এইভাবেই টাইমটা দেখতে চাই যে 10টা 34 AM বাজে, এটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, এটা একটু আমি ছোট করে নিই, এই যে 10টা 34 বাজে, ঠিক আছে। এখানে কিন্তু 35 হইলে আবার এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে প্রথমে কি দিতে হবে, প্রথমে আওয়ার দিব, তারপর হচ্ছে মিনিটের জন্য আমাদের দিতে হবে হচ্ছে আই, আর মিনিট সেকেন্ডের জন্য আমরা দিব হচ্ছে এস, ঠিক আছে। সেভ দিয়ে আর এখানে বলে দিই যে নাও টাইম ইজ, নাও টাইম ইজ। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, যে নাও টাইম ইজ দেখাচ্ছে 5টা 35। আর এম না পিএম এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমরা এম অথবা পিএম দেখার জন্য জাস্ট এখানে এ লিখে দিলেই এম পিএমটা দেখাবে। যদি এ লিখে দিই, সেটা এখানে দেখাচ্ছে যে 5টা 35 AM বাজে। বাট এখন কিন্তু 5টা 35 না, আমাদের এখানে বাজে হচ্ছে 10টা 35 AM। এটা কেন এরকম পাইতেছে, এটা এরকম পাওয়ার একটা কারণ হইতেছে যে আমরা যেটা এখানে ডিফল্ট ভাবে টাইম জোন অন্য দেশে সেট করে দেওয়া আছে। আমাদেরটা কি করতে হবে, আমাদের টাইম জোনটা সেট করে দিতে হবে, অর্থাৎ আমাদের বাংলাদেশেরটা। তো বাংলাদেশের টাইম জোনটা আমরা সেট করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের একটা ফাংশন লিখতে হবে। কি ফাংশন, আমি আপনাদের দেখাই দিতেছি। সেটা হচ্ছে এখানে
এভাবে লিখবেন যে ডেট ডিফল্ট রিয়াল্ট, এই যে নিচে চলে আসছে, সেটা হচ্ছে সরি আন্ডারস্কোর দিবেন, টাইম জোন সেট। সেট দেওয়ার পর আপনাদের এখানে দিতে হবে প্রথমে এশিয়া, যে আমরা এশিয়া মহাদেশে থাকি, এরপর একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে ঢাকা। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, দেখেন এখন কিন্তু আমার এখানে 10:36 বাজে। আমি যদি এখানে দেখি, এখানেও আমার 10:36 বাজে। এখানে সেকেন্ডটাও আপডেট হচ্ছে, এই যে 38, এখানে যদি রিলোড করি 41, আরো যদি রিলোড করি 44, আরো রিলোড করলে 46। ঠিক আছে, এটা এভাবে চেঞ্জ হইতেই থাকবে। যখন পিএম আসবে তখন কি এটা পিএম এ দেখাবে। আর এম পিএম লেখাটা আমরা যদি একটু দেখাইতে চাই যে এটা আমার এম মানে আপার কেস এ হবে, আপার কেস পি হবে, সেটার জন্য আমাদের কি ইউজ করতে হবে, আমরা এটা এখানে দিয়ে দেবো যে আপার কেস এ। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখেন যে আমার কিন্তু এম চলে আসছে, পিএম চলে আসছে। 10:37 39 এম এখন। ঠিক আছে, এই যে সেকেন্ডটা চেঞ্জ হচ্ছে, আমরা দেখি যে মিনিটটা চেঞ্জ হয় কিনা। এই 37 আছে, 37, এখানে কিন্তু 37, আর এখন 20 সেকেন্ড। আমি যদি রিলোড করি, এখন হচ্ছে 29 সেকেন্ড, একটু ওয়েট করি। 38, 43, 47, আমি একটু ওয়েট করি। এখন যদি রিলোড করি, 53 চলে এসেছে। আরেকবার রিলোড করতেছি 7, এবার দেখেন কিন্তু এবার কিন্তু 38 হয়ে যাবে। 38 রিলোড করি, এই যে 38 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা আমাদের নিজেদের দেশের টাইম, আমরা যদি ইন্ডিয়ার টাইম দেখতে চাই, তাহলে এখানে জাস্ট কি এশিয়া স্ল্যাশ ক্যালকাটা বা এরকম দিল্লি লিখে দিতে হবে। ওগুলো আমাদের সার্চ করে দেখতে হবে শুধুমাত্র। ঠিক আছে, হ্যাঁ, তো এগুলাই আপনারা একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, প্র্যাকটিস করেন।